এই ঘটনাটি হল 1975 সালের। রঞ্জন শহরে চাকরি করত। ওর মা বাবা নীলমপুর গ্রামে থাকত। কিছুদিন আগেই প্রিয়া নামের একটি মেয়ের সাথে ওর বিয়ে হয় আর ও শহরে চলে আসে। একদিন মাঝরাতে ও অফিস থেকে পায়ে হেঁটে ফিরছিল। আজ অনেক দেরি হয়ে গেল। যখন প্রিয়া ঘরে চলে আসবে তখন এই মাঝরাত পর্যন্ত পার্টি করাও বন্ধ হয়ে যাবে। একটু দূরেই ওই অন্ধকার রাতে একটা ছায়া দেখতে পায় ও। রঞ্জন আরও জোরে জোরে হাঁটতে থাকে। কিছুটা চলার পরে একটা কালো বেড়াল রাস্তা কেটে দেয়। এই বেড়াল কোথা থেকে এলো? ওই বেড়ালটার চোখ জ্বলতে থাকে আর ও রঞ্জনের পেছন পেছন চলতে থাকে। রঞ্জন যখনই পেছনে ফিরে তাকায় বেড়াল অদৃশ্য হয়ে যায়। আরে এক্ষুনি তো এখানেই ছিল, কি জানি আজ কি হচ্ছে আমার সাথে। রঞ্জন যেই সামনে ঘুরে তাকায় বেড়ালটি একটি সুন্দর মেয়ের রূপ ধারণ করে নেয়। রঞ্জন তার সৌন্দর্য দেখতেই থাকে। কে আপনি? এই রকম নিস্তব্ধ রাত্রে এইভাবে একা এখানে কি করছেন? আমার নাম মায়া। আমি এই শহরে নতুন এসেছি। আপনি আমার সাহায্য করুন না প্লিজ। কত সুন্দর মেয়েটা! এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। মায়া নিজের রূপ দিয়ে রঞ্জনের মন জয় করে নেয়। রঞ্জন ওকে বলে, কি সাহায্য চাই আপনার? আমার থাকার জন্য যদি একটা জায়গা পেতাম তো আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। আরে হ্যাঁ, এটাও কি কোনো বলার কথা? এটা তো আমার কর্তব্য। আপনি চলুন, আপনাকে আমি একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদমই না। ধন্যবাদ। আপনার স্ত্রীর তো কোনো অসুবিধা হবে না? না না, আমার তো এখনো বিয়েই হয়নি। মায়াকে রঞ্জন তার বাড়িতে নিয়ে যায়। রঞ্জনের চোখ মায়ার থেকে সরতেই চাইছিল না। ও কথা বলতে শুরু করে। তো আপনি এই শহরে কেন এসেছেন? আমি হরিপুর গ্রামে থাকতাম। আজ থেকে 1 বছর আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম যার নাম ছিল রোহন। ও এই শহরেই থাকতো। ও আমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে আসবেই, কিন্তু ও আসলো না আর আমি অপেক্ষাই করতে থাকলাম। কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে ও আমাকে ধোঁকা দিচ্ছিল। ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। আমি সেটা সহ্য করতে পারলাম না আর এই শহরে ওকে খুঁজতে চলে আসি। আমি এটা জেনে খুবই দুঃখ পেলাম। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওরা দুজন বাড়ি পৌঁছায়। রঞ্জন দরজা বন্ধ করে আর মায়াকে দেখতে শুরু করে। ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। আপনি সত্যিই খুব সুন্দর মায়া। কিন্তু আপনি কত বড় মিথ্যেবাদী রঞ্জন। এটা আপনি কি বলছেন মায়া? আপনি মিথ্যে বলেছেন যে আপনি বিবাহিত নন। এ আপনি কি বলছেন? আপনারা সব পুরুষই একই রকম। রোহন আমাকে ধোঁকা দিয়েছে তো জানেন আমি কি করেছি? আত্মহত্যা। আর আমি ওকে মেরে ফেলেছি। আমি ওই সব পুরুষদের মেরে ফেলবো যারা ধোঁকাবাজি করে। রঞ্জন এটা শুনে ঘাবড়ে যায়। এসব তুমি কি বলছো? বেরো এখান থেকে। মায়া পেছনে দেখে আর ওর সুন্দর চেহারাটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। ওর চোখ লাল আর দাঁত তীক্ষ্ণ হয়ে যায়, চুল উস্কো খুস্কো হয়ে যায়। সে খুব রাগে রঞ্জনকে দেখতে থাকে। রঞ্জন ওকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু মায়া নিজের দৃষ্টি দিয়ে দরজার মধ্যে বিদ্যুতের ঝলকানি তৈরি করে দেয়। যেই রঞ্জন দরজা স্পর্শ করে ওর বিদ্যুতের শক লাগে আর ও ছিটকে মাটিতে পড়ে যায়। কোথায় পালাবি তুই আমার থেকে বেঁচে? আমার সৌন্দর্য দেখে আমাকে বাড়িতে এনেছিলি না? এবার আমার ক্ষমতা দেখ। ঘরের পরিবেশ পুরো পাল্টে যায়। চারদিকে অন্ধকার হয়ে যায়। রঞ্জন ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কখনো করব না। আমাকে যেতে দাও। আমি তোদের মতো কাউকে বিশ্বাস করি না। তোকে তো মরতেই হবে। মায়া তার তীক্ষ্ণ দাঁত রঞ্জনের গলায় বসিয়ে দেয়। রঞ্জন ব্যথায় ছটফট করতে থাকে আর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়।
পরের দিন মায়া আবার সুন্দর রূপ ধারণ করে অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। মহামারীর কারণে দীপকদের স্কুল বন্ধ ছিল। ওরা দুজন মামার বাড়িতে যাওয়ার জন্য জেদ করছিল। মামা, স্কুল বন্ধ আছে, জানি না কবে খুলবে। ততদিন আমরা মামার বাড়িতে একবার ঘুরে আসতে দাও না। হ্যাঁ মা, এখানে আমরা বসে বসে বোর হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের রিজার্ভেশন করিয়ে দিচ্ছি, তোমরা ব্যাগ গোছানো শুরু করে দাও। দীপক আর মারিয়া তাদের মামার বাড়ির গ্রামে পৌঁছয়। ওরা দেখে যে গ্রামের সব বাড়িতে চারপাশে 2-2 ফুটের পাঁচিল দেওয়া আছে, আর পাঁচিলের গায়ে দরজাও নেই। লোকেরা মই লাগিয়ে পাঁচিল টপকে নিজেদের বাড়িতে যায়। এসব কি দিদা? এই বাড়ির চারপাশে এত একটা বড় পাঁচিল, তাও আবার কোনো দরজা ছাড়াই? প্রথমে ঘরে চল, সবকিছু বলছি। দীপক আর মারিয়া মই দিয়ে পাঁচিল টপকে দিদার বাড়িতে গেল। রাত 12টার পর একটা পেতনি রুলার নিয়ে আসে, আর রোলার দিয়ে গ্রামের বাড়িঘর সব ভেঙে দেয়। ওই পেতনি অনেক লোকের প্রাণ নিয়েছে। এই জন্য গ্রামের লোক ঘরের চারপাশে মোটা পাঁচিল দিয়ে রেখেছে। এবার তোমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ক্লান্ত হয়ে গেছো তোমরা। কি হচ্ছে দিদা? তোমরা চুপচাপ থাকো, ভয় পেও না। মনে হয় রুলারওয়ালা পেতনি গ্রামে এসেছে। গোটা রাত ওরা ভয়ে ভয়ে কাটায়। সকালে যখন ওরা বাড়ির বাইরে গেল, ওরা দেখলো যে প্রতিবেশীর পাঁচিল ওই ভূতনি ভেঙে দিয়েছিল। বাচ্চারা, ভূতনি আজ নয়তো কাল আমাদের বাড়িতেও হামলা করবে। এই জন্যে রাত্রে কোনো মতেই বাড়ির বাইরে বেরোবে না। আমি সবজি কিনতে যাচ্ছি, তোমরা ভেতরে যাও। দিদা যখন চলে যায় তখন দীপক মারিয়াকে বলে, আমি আজ পর্যন্ত কোনো পেতনি দেখিনি। আমি একবার পেতনি দেখতে চাই মারিয়া। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ভূতনি আমাদেরকে কাঁচা খেয়ে ফেলবে। রাত্রে একেবারেই বাইরে যাবার কোনো দরকার নেই। ওই দিন রাত্রে দীপক ঘুমানোর নাটক করে। যখন ও বুঝতে পারে দিদা আর মারিয়া ঘুমিয়ে পড়েছে, তখন ও পাঁচিল টপকে বাড়ির বাইরে যায়। পেতনি ওই সময় রোলার নিয়ে ঘুরছিল। যখন ওর নজর দীপকের দিকে পড়ল, তখন ও রোলার দিয়ে দীপকের দিকে যেতে লাগলো। মেরে ফেলবো, কাউকে ছাড়বো না, গ্রামের সবার ঘর ভেঙে ফেলবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। নিশুতি রাতে দীপককে বাঁচাবার জন্য কেউ ছিল না। দৌড়ে দৌড়ে ও পুকুর পাড়ে পৌঁছে গেল। সামনে কোনো রাস্তা ছিল না, আর পেতনির রোলার দীপকের কাছে চলে আসে। দীপক পুকুরে ঝাঁপিয়ে পড়ে। সকালে যখন মারিয়া আর দিদা ঘুম থেকে উঠল, তখন ওরা দেখলো যে দীপক বিছানায় নেই। দিদা, দীপক কোথায় চলে গেল? ওরা দীপককে গোটা বাড়িতে খোঁজ করে, কিন্তু ওরা কোথাও খুঁজে পায় না। কোথাও দীপক বাড়ির বাইরে তো চলে যায়নি রাত্রে? কালকেও আমাকে বলছিল ও পেতনিকে একবার দেখতে চায়। মারিয়া আর দিদা বাড়ির বাইরে বেরিয়ে গ্রামে যায়। গোটা গ্রামে খোঁজ করার পর ওরা অজ্ঞান অবস্থায় দীপককে পুকুরের পাড়ে পায়। মারিয়া ওর পেট টিপে ওর পেট থেকে জল বাইরে বের করে দেয়। তখন দীপকের জ্ঞান ফিরে আসে। ওরা দুজন দীপককে উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। কাল রাত্রে আমি বাইরে গিয়েছিলাম, পেতনি আমার পিছু নিয়েছিল। বাধ্য হয়ে আমাকে পুকুরে ঝাঁপ দিতে হলো, কিন্তু পেতনি পুকুরের পাড়েই দাঁড়িয়েছিল। আমি সারা রাত পুকুরে সাঁতার কাটতে থাকি। সকালে যখন পেতনি চলে যায়, আমি পুকুর থেকে বাইরে বেরিয়ে আসি। তুই এরকম কেন করলি বাবা? যদি তোর কিছু হয়ে যেত তো? দিদা, তুমি আর তোমার গ্রামের লোকজন আর কতদিন এই চার দেওয়ালের মাঝে বন্দি থেকে জীবনযাপন করবে? আমাদের একজোট হয়ে পেতনির সাথে লড়তে হবে। দীপক গিয়ে গ্রামের লোকেদের সাথে কথা বলে আর ওনাদের চার দেওয়াল থেকে মুক্ত হবার জন্য উৎসাহ দেয়। তুমি ঠিক বলেছ, আজ রাত্রে গ্রামের সব লোক একজোট হয়ে পেতনির সাথে কথা বলবো। রাত্রি 12টার সময় গ্রামের লোক চৌমাথায় একজোট হয় আর পেতনির আসার জন্য অপেক্ষা করতে থাকলো। পুরো গ্রামে ভয়ঙ্কর শান্তি ছিল। ভয়ের চোটে কেউ কথা পর্যন্ত বলছিল না। তখনই পেতনি রোলার নিয়ে হাজির হলো।
সবাইকে মেরে ফেলবো, সব বাড়ি ঘর ভেঙে দেব। দাঁড়াও, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। সবাই চেঁচাতে থাকে, কিন্তু কারো কথা শোনে না ওই পেতনি, আর সবার ওপর রুলার চড়িয়ে দেয়। কিছু লোক রুলারের নিচে চলে আসে, আর বাকিরা ভয়ের চোটে এদিক ওদিকে দৌড়তে শুরু করে। পেতনি মারিয়ার পেছনে পড়ে যায়। মারিয়া রাস্তায় দৌড়চ্ছিল, পেতনি একেবারে তার পেছনে। সামনে রাস্তা শেষ হয়ে যায়। বাঁচাও, কেউ বাঁচাও। দীপক দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে আর সোজা পেতনির গলায় ছুঁড়ে মারে। তারপর সে পেতনিকে রুলার থেকে নিচে নামিয়ে দেয়। চলে এসো গ্রামের লোক, পেতনি আমার হাতের মুঠোয়। সব গ্রামের লোক একজোট হয়ে যায়। তুমি সবাইকে কেন মারতে চাও? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? অনেক কিছু ক্ষতি করেছো। 50 বছর আগের কথা, আমার এরকম গ্রামে বাড়ি ছিল। একদিন শহর থেকে একজন বড় ঠিকাদার আসে। আমাদের বাড়ি রাস্তার একেবারে মাঝখানে ছিল। ও আমাদের বাড়ি সরিয়ে নিতে বলে, কিন্তু আমরা বারণ করে দিই। তারপর একদিন রাত্রে আমরা সবাই যখন ঘুমিয়েছিলাম, তখন ঠিকাদার পুরো রুলারে আমাদের বাড়ি চড়িয়ে দেয়। গ্রামের কেউ ঠিকাদারের ব্যাপারে কিছু বলতো না, আর আমাদের গোটা পরিবার মারা যায়। তখন থেকে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তোমার সাথে যা কিছু ঘটেছে সেটা অন্যায় ছিল, কিন্তু তার সাজা তুমি সবাইকে দিও না। আমরা 4 দেওয়ালের মাঝে বন্দী, ঠিকভাবে বাড়ির ভেতরে হাওয়া পর্যন্ত আসে না। আমরা কথা দিচ্ছি, এরকম অন্যায় আমরা আর কারোর সাথে হতে দেব না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যদি এই গ্রামের মানুষের ওপর অন্য অন্যায় হয়, আমি আবার ফিরে আসব। এরকম বলে পেতনি ওখান থেকে চলে যায়।